ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস নিবেদিত যে কথা রূপ কথা নয় দেশ টিভির ঈদের বিশেষ অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, আজকে আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। খুব সুন্দর পাঞ্জাবি পরেছেন, ঈদের সময়টা কেমন কাটছে? ঈদের সময় তো স্বাভাবিকভাবেই দেখা যায় এখন দায়িত্বে আছি, যে কারণে আমাদের সরকারি কিছু প্রোগ্রাম থাকে, প্রোটোকলে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করা, তারপরে এলাকার নেতাকর্মীদের একটু সময় দিতে হবে, এলাকায় একটু আয়োজন থাকে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদেরকে নিয়ে বসে একসাথে খাওয়া এবং মানুষের সাথে কুশল বিনিময় করা। কারণ ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ ঈদের সময় গ্রামে যায়। সো এটা একটা সোশ্যাল কানেক্টিভিটি বাড়ানোরও রাজনীতিবিদদের জন্য সুযোগ, অনেক মানুষকে একসাথে পাওয়া যায়। মন্ত্রী নুরুল হক নূরের ঈদ কেমন কাটে? আপনি একদম রাজপথ থেকে নির্যাতনের মধ্য দিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন, এই ফিলিংসটা একটু যদি বলেন। তবে আমার কাছে আসলে কোনো এক্সেপশনাল ফিলিং মনে হচ্ছে না, বিকজ হচ্ছে সবসময়ই যে ঈদে তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এবং যেহেতু রাজনীতিতে আছি মোটামুটি অনেক দিন ধরেই, এবং আমার সারাউন্ডিংসে পলিটিক্যাল কানেক্টিভিটি যারা আছে তাদের সাথেই ঈদ উদযাপন করা হয়, তাদের বাসা বাড়িতে যাওয়া হয়, নিজের বাসা বাড়িতে দাওয়াত করা হয়। তো এইবারে আর একটু ব্যতিক্রম বা একটু অ্যাড হয়েছে হচ্ছে সেটা একটু শুনতে চাই আমরা। যেটা ঈদ উল ফিতর, রোজার পরে যেটা হয়, সে সময় ঈদটা ঢাকায় করেছি। ঢাকায় ঈদ আরও করেছি, কম করেছি, বাট এইবার দেখা যায় ঈদের প্রথম বিশেষ করে বেলা ছিল প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ, একটা ফর্মাল প্রোগ্রাম, দিন বিকেল থেকে ইনফর্মাল প্রোগ্রাম। তো এবারের ঈদেও প্রথম দিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আছে, এবং অন্যান্য কলিগ, সহকর্মী যারা সিনিয়র মিনিস্টার বা অন্যান্য কর্মকর্তা আছেন তাদের সাথেও একটা ঢাকায় সৌজন্য সাক্ষাৎ, এবং দ্বিতীয় দিন থেকে হচ্ছে আবার গ্রামে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায়। তো ওই এবারের ঈদের একটা হচ্ছে যে প্রথম দিনটা বিশেষ করে ঢাকায়, পরের দিন থেকে আবার গ্রামে। তো এই ঈদ পালনের ক্ষেত্রে একটু ভেরিয়েশন হয়েছে আর কি। এছাড়া দ্বিতীয় শিফটের বা দ্বিতীয় দিনের প্রোগ্রাম কিন্তু বরাবরের মতোই আছে, যেটা করা হতো, সবার সাথে দেখা সাক্ষাৎ। ছোটবেলায় আপনি একেবারে অজপাড়া গা থেকে উঠে আসলেন, সেখানে যে ঈদটা করতেন, এখনকার যে ঈদ, কোথায় পার্থক্যটা খুঁজে পাচ্ছেন? গ্রামের আর শহরের ঈদের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে বলা চলে। কারণ শহরের ঈদে হচ্ছে আসলে শহরের মানুষ তো একটু ইট পাথরের শহরে বাস করে, এবং এইখানে তো মানুষের বলা চলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরিধিটা সীমিত। বাট গ্রামে তো সব মানুষ পরিচিত, আপনার দূর সম্পর্কের কাছাকাছি অনেক ধরনের একটা আত্মীয় স্বজনের লিগেসি থাকে। গ্রামের মানুষ সাধারণত এই উৎসবগুলোতে আত্মীয় স্বজনের বাড়ি যায়, তাদেরকে ইনভাইট করে, তাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। গ্রামের ছেলেরা, বিশেষ করে যেই সময়টাতে আমরা ছোটোবেলায় ঈদ কাটিয়েছি, সেটা একটা দুরন্তপনার মধ্যে দিয়ে, ছোটোবেলায় টাকা পয়সা মানে বড়দের কাছ থেকে নিয়ে আপনার একটু মোটরসাইকেল, বিকেলবেলা মোটরসাইকেলে ড্রাইভ করা, ঘোরা। কারণ গ্রামে তো আর পার্ক টার্ক নাই, কিংবা আমাদের ওখানে নদী ভাঙার ফলে একটা এলাকার মানে ভাঙ্গুলি বলে আর কি, ওইখানে রাতে অনেক সময় পিকনিক করা, মানে ঈদের দিন একটু বন্ধু বান্ধব, আমাদের সমবয়সী যারা আছে এদেরকে নিয়ে। এই সুযোগটা শহরের ছেলেমেয়েদের হয়তো থাকে না, তারা তো পার্কে যায়, কোনো জায়গায় ঘুরতে যায় বাবা মার সাথে। আর ছোটোবেলার সব কিছুই তো মানুষের আসলে একটা বড় ধরনের স্মৃতি, এবং এটা মানুষের সবসময় নস্টালজিয়ার মধ্যে নিয়ে যায়। মানুষ সবসময় এটা ফিল করে এবং ফিরে যেতে চায় ওই জায়গাটাতে। কিন্তু মানুষ তো বড় হলে বা তার বয়স যখন বাড়তে থাকে, দায়িত্ব, সামাজিকতা, নানান কারণে তো চাইলেও ওই জায়গায় যাওয়া যায় না। ছোটোবেলায় সব কিছুই একটা আনন্দের, দায়িত্ব থাকে না। দীর্ঘদিন স্ট্রাগল করেছেন আপনি, দীর্ঘদিন আপনি ক্যাম্পাসে অনেক নির্যাতিত হয়েছেন, সরাসরি একেবারে রাজপথ থেকে নির্যাতিত হতে 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 আপনি ভিপি হয়েছেন, এরপর আপনি এমপি হলেন, মন্ত্রী হয়ে গেলেন। এই ফিলিংসটা কীভাবে বলুন? আপনি সম্ভবত সবচেয়ে কম বয়সী নবীন মন্ত্রী। এখনকার মন্ত্রিসভার সদস্য সবাই আমার চেয়ে সিনিয়র, তবে এটা ঠিক যে বয়স কম হলেও মন্ত্রিসভায় যারাই আছেন, আই থিঙ্ক তাদের চেয়ে আমার স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন কোনো অংশে কম না। বিশেষ করে বাংলাদেশের বিগত ১.৫ দশকের যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে
যদি ব্যক্তিগতভাবে ক্যাটাগরি করা হয় যে এই ব্যক্তিরা এইভাবে স্ট্রাগল করেছে, তাদের স্যাক্রিফাইস সেক্ষেত্রে নিজের নাম্বার দেওয়া বা নিজের র্যাঙ্কিং তো নিজে করতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে অন্তত প্রথম 5-7 জনের মধ্যে থাকবো ওই তালিকা করলে। এবং বিশেষ করে আমার যে সময়টাতে সুযোগ ছিল কম্প্রোমাইজ করে নিজে ভালো থাকা, একটা ভালো জীবনযাপন বলতে আমরা যেটা বুঝি, একটা ভালো চাকরি, ব্যবসা কিংবা সুযোগ সুবিধা, সেটা কিন্তু অনেক সুযোগ ছিল। 2019 সালে বাংলাদেশে প্রায় 3 দশক পরে ডাকসু নির্বাচন হয়েছে। আমি সেই ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি উইদাউট এনি পলিটিক্যাল বিগ পার্টির সাপোর্ট, যেটা গতানুগতিকভাবে হয়েছে যে বড় বড় ছাত্র সংগঠন, রাজনৈতিক দলে তারা সেখানে ভিপি নির্বাচিত হয়েছে। সেই ডাকসুর ভিপি ছিলাম এবং ওই কর্তৃত্ববাদী সরকারের সময়ে ছাত্র এবং যুবকদের বলা চলে একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে সরকারের বিরুদ্ধে কথা বলা, আন্দোলন করা এবং সরকার পতনের ডাক দেওয়া, এবং এইটার তো আমরা বলা চলে এই রান্নাটা আমরা করেছি, একটা গভর্নমেন্ট ফল করা রান্নাটা আর কি, মশলা টশলা কীভাবে কী করতে হয় সেটা প্রসেসে আমরা এগিয়ে নিয়ে গেছি। তো এইটা করতে গিয়ে আমি স্বাভাবিকভাবেই টার্গেটে ছিলাম, কারণ ওই সময়ে যদি দেখেন যে আমাদের বয়সী কিংবা তরুণ অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলনকারীদের মধ্যে মানে ফোকাসে ছিলাম আমি। দেশের মানুষের কাছে, বিদেশে, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলো তরুণ সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে ডাকতো, যেতাম, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিত। কিন্তু জুলাইয়ের পরে যদি আপনি দেখেন, এখন আমার সমবয়সী অনেক নেতা আছে, তাদের একটা ভালো পরিচিতি হয়েছে, মানুষ তাদেরকে চেনে, ভালো কথা বলে, কিংবা আমার চেয়ে বয়সে কমও অনেকে আবার এমপিও হয়েছে, এমপিও আছে। কিন্তু বিফোর জুলাই বলা চলে আমার বয়সী এরকম কিন্তু কাছাকাছি কেউ ছিল না, যার ফলে আমি ছিলাম কিন্তু সবসময় টার্গেটে, যে মনে করতো যে একে যদি থামিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে বাকিদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যাবে। বাট আমি অসংখ্যবার এটা ঠিক যে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমার ফ্যামিলি ভুক্তভোগী হয়েছে, বাট আমি কিন্তু কখনো আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ওই জায়গা থেকে কিন্তু আমি পিছু হটিনি। হঠাৎ করে আপনি প্রতিবাদী হয়ে উঠলেন কেন? কোটা সংস্কার আন্দোলন ক্যাম্পাসে আপনি ভিপি হওয়ার আগের কথা বলছি, তখন এত নির্যাতন আমরা দেখেছি, আপনি তারপরও পিছু হটেন নাই, মানে এই অনুপ্রেরণাটা কিসের অনুপ্রেরণা ছিল? দেয়ালে পিঠ থেকে গেলে আর সহ্য করার ক্ষমতা থাকে না। বাস্তব কথা এটা ঠিক যে আমি মনে করি যে দেখতে দেখতে আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। কারণ আমরা এই ছোটোবেলা থেকে যখন দেখতেছিলাম এই ধরনের একটা কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানুষ ঘরে থাকতে পারছে না, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, একটা অমানবিক পরিবেশ পরিস্থিতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রোহিঙ্গাদেরকে ভিজিট করতে যাবেন, তাদের উপরে হামলা করা হলো। আপনার দেখলাম ফেনীতে আপনার একটা সিনিয়র বয়স্ক নাগরিক, অত্যন্ত ডিসেন্ট পলিটিশিয়ান, দেখা গেল তার গায়ের কাপড়টা নাই, আপনার একটা সাদা স্যান্ডেল গেঞ্জি গায়ে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন পপুলার নেত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, মিথ্যা মামলায় তাকে জেলে নেওয়া হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয় নাই। দেশে ফিরতে তো দেওয়া হয়নি, তার বক্তব্যটাও মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। বিরোধী দল করার কারণে বিএনপি জামাতের অসংখ্য কর্মীকে ক্রস ফায়ারের নামে গুলি করে মারা হয়েছে। এমনকি লক্ষ্মীপুরে হেলিকপ্টার দিয়ে র্যাব গুলি চালিয়ে আপনার মানুষ মেরেছে। এই ঘটনাগুলো দেখে দেখে আসলে মনে হয়েছে যে এইভাবে একটা দেশ চলতে পারে না। বাংলাদেশ তো একটা অটোক্রেটিক কান্ট্রি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং এই জায়গাটাতে আমাদের কাজ করা লাগবে। যে তরুণ হিসেবে তরুণদের পিছুটান থাকে না, ভয় থাকে না। বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছিলাম একটা আন্দোলনের লিড দেওয়া, যেটাও ছিল একটা বৈষম্যের বিরুদ্ধে ন্যায্যতার আন্দোলন। মেধাবী ছাত্ররা চাকরিতে ঢুকবে তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সেই পথটি বন্ধ করে রাখা। আপনি তো জানতেন না যে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, এত উপরে আসবেন বা এত অফার পাবেন, কিন্তু তারপর আপনি ভয় পেলেন না, পিছু হটলেন না? আমার তো লক্ষ্য ছিল না যে এইভাবে এমপি মন্ত্রী হয়ে যাবে। টু বি অনেস্ট, যে এটা প্রত্যাশা ছিল না যে এত রাতারাতি আমরা মানে পরিবর্তনটা করতে পারবো। তবে পরিবর্তনটা বাংলাদেশে হবে এবং সেই পরিবর্তনে আমরা নেতৃত্ব দেব, এই কনফিডেন্সটা ছিল। যেই কারণে কিন্তু ওই ছাত্রদের দাবির আন্দোলন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের আন্দোলন, এবং আমরা একটা দল গঠন করেছিলাম। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে ছাত্ররা বলা চলে চালচুলোবিহীন কিছু তরুণরা একটা পার্টি গঠন করবে, এবং সেই পার্টির যে ম্যানিফেস্টো, আমাদের পার্টিতে আমরা বলেছিলাম যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান হতে পারবে না, আপনার একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ধরনের বেশ কিছু রিফর্ম যেটা বাংলাদেশের মানুষ আলোচনা করেছে, বাট আমরা সেটা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছি, এবং উইদিন ফিউ ইয়ার্স দেখেন এখন সেটা ন্যাশনাল এজেন্ডা হয়েছে। সো এইটা তো আসলে একটা
কল্পনাতীত যে বিষয় যে এইভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা ছাত্র যুবক তরুণদের দিয়ে এবং সেটা বাংলাদেশের একটা কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটিয়ে একটা সরকার গঠন, সেই সরকারের পাঠ হওয়া, ক্যাবিনেটের পাঠ হওয়া, এটা সব কিছু স্বপ্নের মতোই অনেক কিছু মনে হয়। আপনি যখন কল্পনার রাজপথে মতো ছাত্র জীবনে মার খাচ্ছিলেন তখন কি ফ্যামিলি থেকে বাধা দেয়নি? বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি 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 বিয়ে করেছিলাম, তো স্বাভাবিকভাবেই বিশেষ করে মা বাবার পরে আবার যদি ওয়াইফ থাকে তাদের আরেকটু সবসময় একটা বাড়তি টেনশন থাকে। সো যখন আন্দোলন সংগ্রাম করেছি, মিডিয়া ফেস করেছি, সেটাতে হয়তো অনেকে খুশি হয়েছিল, বাট যখন একটা বর্বরচিত আক্রমণ হচ্ছিল, হামলা হচ্ছিল ঢাকায়, ঢাকার বাইরে, তো স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য তো একটা উদ্বিগ্ন থাকে। সেখানে তো তাদের একটা উদ্বেগ ছিল, বাট তারপরেও তাদের একটা সাপোর্ট ছিল নৈতিকভাবে, যে বিকজ আমি যেটা করতেছি এটা তো রং করতেছি না এবং এটাতে দেশের মানুষের সমর্থন আছে, বিকজ দেশের মানুষ হুমকি ছিল। হ্যাঁ অনেকবার আমি তো যেতে দিত। একবার তো গাড়ি চাপা দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল আপনার এই মগবাজার মালিবাগ ফ্লাইওভার থেকে আপনার মোটরসাইকেল যাওয়ার পথে পেছন থেকে গাড়ি আপনার ধাক্কা দিয়ে মোটরসাইকেল অনেক দূর চলে গেছিল, একটা অ্যাক্সিডেন্টও ছোটোখাটো সম্মুখীন হয়েছিলাম। তারপরে এই যে ওসমান হাদির মৃত্যুর ঘটনা, তো এটা সুস্পষ্ট একটা মেসেজ যে যারা সরকারের জন্য থ্রেট কিংবা যারা ওই গোষ্ঠীর জন্য থ্রেট তাদেরকে এইভাবে হত্যা অনেকে করে। সো সেখানে সে সময় তো এ ধরনের রিস্ক ছিল। সব কিছুর পরে আমি মনে করি আমাকে আল্লাহর রহমত এবং মানুষের দোয়ায় আসলে আমি এখন পর্যন্ত অক্ষত আছি এবং এই জায়গাটিতে আছি। একটি প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আপনার সরকারে যাওয়ার অফার ছিল কিনা? অন্তর্বর্তী সরকারের সময় শুরুর দিকে একটা আলোচনা ছিল যে বিশেষ করে অনেকে আমাকে ব্যক্তিগত পার্সু করার চেষ্টা করেছিল যে আন্দোলন সংগ্রামের তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার আসিফ নাহিদ এবং পাশাপাশি আমাকে সরকারে যাওয়ার জন্য। তো তখন আমি বিশেষ করে আমরা যেহেতু বিএনপির সাথে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করেছি, আমাদের অন্যান্য রাজনৈতিক মিত্ররা তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তখন অনেকে পরামর্শ দিয়েছিল যে ছাত্র নেতা বা তরুণদের সরকারে যাওয়া ঠিক হবে না, বরঞ্চ সরকার বাইরে থেকে তোমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারো এবং দীর্ঘদিন রাজনীতি বিমুখ কিংবা দেশ নিয়ে যাদের ভাবনা ছিল না, তারা যে রাষ্ট্রের এত বড় একটা পরিবর্তন করলো, রাজনৈতিক পরিবর্তন, এবং এই রাজনৈতিক পরিবর্তনটাকে স্থায়ী বা টেকসই করার জন্য রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন। সো এই বিষয়ে সরকারকে হেল্প করার জন্য, কিন্তু সরকারের মধ্যে ঢুকে গেলে নানান ধরনের দায় নিতে হবে বা এই ধরনের একটা পরিস্থিতিতে অনেক কিছু আসলে মানুষের প্রত্যাশা পূরণ সরকারের মধ্যে খুব ডিফিকাল্ট হবে এবং বলা চলে ভালোর চেয়ে মন্দ বেশি হবে। এই কারণে আসলে চিন্তা ভাবনা করে আমি আর সেদিকে আগাইনি। জীবনে প্রথম যখন এমপি হয়ে মন্ত্রী হওয়ার, ক্যাবিনেটে যাওয়ার ফোন পেলেন, সেই অনুভূতিটা একটু শুনতে চাই। এটা আসলে এক্সেপশনাল কোনো অনুমতি নাই। ধরেন যারা পলিটিক্যাল আই থিঙ্ক অন্যান্য লিডার তারা হয়তো অনেক হঠাৎ করে অফার পায়, সেখানে আমাদের আগে থেকে আলাপ আলোচনায় ছিল যে বিএনপির তো পরিষ্কার ঘোষণা ছিল যে বিএনপি তার মিত্রদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে, যে যেখানে তার মিত্র প্রতিনিধিরা থাকবে, মিত্র দলের প্রতিনিধিরা। এবং সর্বশেষ নির্বাচনের আগেও কিন্তু আমাদের এই আলাপ আলোচনাটা চূড়ান্ত হয়েছে যে আমরা গণ অধিকার পরিষদ সরকারের ক্যাবিনেটে থাকবে, নির্বাচনে হারুক বা জিতুক। কাজে সেই জায়গা থেকে এটা অনেকখানি আমরা আগে থেকে কিছুটা শিওরই ছিলাম যে অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে ক্যাবিনেটে যাবে, শিওর ছিল। তো তারপরেও তো একটা আনসার্টেনটি থাকে, কারণ মন্ত্রিসভা হয় প্রধানমন্ত্রীর ডেজায়ার অনুযায়ী। সো প্রধানমন্ত্রী কাদেরকে তো টিমে অন্তর্ভুক্ত করবেন। সকালবেলা 10টার দিকে ক্যাবিনেট সেক্রেটারি ফোন দিয়েছিলেন, এই যে আপনাদেরকে মন্ত্রিপরিষদের সদস্য শপথ নেওয়ার জন্য বলা হয়েছে। আপনার বাবা মা যখন শুনলেন তখন সেই অনুভূতি একটু জানতে চাই। আমি তো জানি না, আমি তো ওইভাবে কাউকে বলিনি শপথ নেওয়ার আগ পর্যন্ত। বলা তো হ্যাঁ, শপথের আগে অবশ্য যখন পত্রপত্রিকায় ফ্লাশ হয়েছে তখন তারাও জেনেছে। বিশেষ করে রাজনৈতিক কর্মীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হবে, সেটা এমপি হোক কিংবা তার নিচে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, যাই হোক না কেন, এটা তো তাদের একটা প্রাপ্তি। যারা সংসদ সদস্য হয় তাদের সর্বোচ্চ প্রাপ্তিটা একটা মন্ত্রিসভার সদস্য হওয়া। সো সেই জায়গায় যদি যে কেউই তার পছন্দের মানুষকে দেখে তারা তো খুশি হবেই। আপনার একটু নির্যাতনের গল্প, দুঃসহ স্মৃতি শুনতে চাই, কারণ সবাই জানে যে আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন বিগত সময়। মানে সবচেয়ে দুঃসহ কোনো স্মৃতি যদি একটু শেয়ার করতে চান। দুঃসহ স্মৃতির মধ্যে তো অনেক কিছু আছে, তবে সবচেয়ে বেশি বলা চলে ভয়াবহ রকমের অভিজ্ঞতা ছিল আপনার এই জুলাইয়ের সময়। বিশেষ করে জুলাইয়ের আমি গ্রেপ্তার হই 19 তারিখ, দিবাগত 20 তারিখ রাত, 19 তারিখ দিন ফুরিয়ে রাত 12টার পর 20 তারিখ পড়েছে সেদিন। তো সেই সময় তো আমাকে মানে বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করা হলো
এবং গ্রেপ্তার করে কোনো রকমের কালক্ষেপণ না করে দ্রুত টেনে হিস্ট্রি সিঁড়ি দিয়ে নামিয়ে র্যাবের গাড়িতে উঠানো, গাড়িতে উঠিয়ে একটা কালো জমটুপি পরিয়ে দেওয়া। তো আপনি নিচ্ছেন গ্রেপ্তার করে, সেটা নর্মাল বিষয়, কিন্তু একটা রাতে একটা জমটুপি পরিয়ে দেওয়া এবং গাড়িতে ওঠার পরে হাই সাউন্ডে মিউজিক। সো কেন মিউজিক ইউজুয়ালি বাজানো হয় যে আপনি যেন প্লেস ট্রেস করতে না পারেন, এবং জমটুপি পরানো হয় যে আপনি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন। তো তখন একটা মানে ভেবেছিলাম বোধহয় এইদিকে নিয়ে যাওয়ার পথে কোথাও গুলি টুলি করে ফেলে যেতে পারে। তো তখন আমি স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে আল্লাহর কাছে মাপ চাচ্ছিলাম, দোয়া দরুদ পড়ছিলাম যে বোধহয় এটি শেষ সুযোগ। সেখান থেকে পরে রাতে আপনার যখন সেই মানে তথাকথিত আয়নাঘর, যেখানে মূলত পলিটিক্যাল যারা খুব অগ্রাধিকারমূলক আসলে রাজবন্দি বিশেষ করে তাদেরকে নিয়ে রাখে, সো আমাকে ওরকম একটা ঘরে নিয়ে রাখলো। সেটা কোথায় ছিল, ডিবিতে? না, এটা ডিবি না, এইটা আসলে ডিজিএফআই না র্যাবের কোথায় ছিলাম এটা তো আমি কিছু জানি না। তবে এই জুলাইয়ের পরে যে কিছু এই আয়নাঘরের যে আপনার চিত্রটা দেখানো হয়েছে তার সাথে একটা মিল আছে। ওইরকমই একটা ছোট ঘরই, বাথরুম টাথরুম একই রুমে। প্রথমেই জিজ্ঞাসাবাদ করার নামেই তো একটা টর্চার করা হয়, এবং তখন শরীর টরীর ব্যথা হয়ে যাচ্ছিল, আমি বলছিলাম তখন লাইক গরুর মতো ইঞ্জেকশন দেয় আপনাদের, গরু মহিষকে যেভাবে দাঁড়ানো অবস্থায় যা সুই দিয়ে দেয়, ঠিক আমাকে সিনাতে একটা সুই দিয়ে দিল আর কি। তো আমি মানে খুব আতঙ্কে ছিলাম যেটা কিসের আসলে সুই দেওয়া হলো। পরের দিন আবার সকালবেলা তাদের জয়েন্ট ইন্টারোগেশন, বলা হচ্ছে যে জোর করে স্বীকারোক্তি নিতেছে যে আপনি এই ঘটনা আমরা আপনাকে হালকা রিপোর্ট দিয়ে দেবো, আপনি বের হয়ে যাবেন, এখানে বিএনপি জামাত এই নাশকতাগুলো করতেছে এবং এই আন্দোলন সরকার পতনের আন্দোলন হচ্ছে, এবং আপনাদেরকে তরুণদেরকে মিসইউজ করা হচ্ছে, তারেক রহমান বাইরে থেকে এটাতে উস্কানি দিচ্ছে, এই তথ্যগুলো দিবেন। বনানী সেতু ভবন, অগ্নিসংযোগ, মিরপুরে, মেট্রো রেল স্টেশনে, বিটিভি রামপুরাতে, এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই আগুন দিচ্ছে, ধ্বংস করছে বিএনপি জামাতের কর্মীরা। সো এই কারণে একটু বেশি টর্চার করেছে এই স্বীকারোক্তি। আমি বলছি না, এটা আমি তো জানি না, আর আমি তো নিজেই বিশেষ করে লাইভও করেছিলাম এই পরিস্থিতি একেবারে চূড়ান্ত তৈরি হওয়ার আগে, যে সরকার পতনের জন্য মানুষকে নেমে আসার আহ্বান জানিয়েছি। কারণ আমি তো সবসময় চেয়েছি যে যে কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হোক, কারণ এদের দ্বারা তো আমি ভুক্তভোগী। আমি সেই স্বীকারোক্তি দিইনি, যে কারণে একটু বেশি মারধর করেছে। তারপর আমার ডিভাইস আপনার খোঁজার জন্য ডিভাইস পায় নাই, বাসায় একবার এসেছে, ডিভাইস পায় নাই, সেই জন্য মারধর করেছে, ডিভাইস কোথায়। এবং এটা আসলে বলার মতো না, বলার অবকাশ নেই। এখন এটা তো হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন, যে 40 ঘন্টা ছিলাম কোন জায়গায় কি আমি নিজেই কিছু জানি না। ডিবিতে যখন হস্তান্তর করা হয়েছে, ডিবিতেও অমানবিকভাবে নির্যাতন করেছে। আমি তো 2 হাত আপনার ঝুলিয়েছে। আমাদের মানে প্রধানমন্ত্রীর সাথে 111 হয়েছে, আপনারা শুনেছেন যে নাকি ওই বাধা পরে ছেড়ে দিয়েছে। আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, যে আমি তো বুঝি নাই, বাট ঝুলিয়েছে। প্রথমে নিচে পায়ের টুলের মতো দিয়েছে, আবার সেটা সরিয়ে দিয়েছে, আবার ওটাকে কিন্তু ছেড়ে দিয়েছে, ধাপ করে আমি পড়ে গিয়েছিলাম। তো ভাগ্যিস খুব কোনো মানে ওই ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি। বাট কোমরের পরবর্তীতে আমি পরীক্ষা যখন করলাম জেল থেকে বের হইয়া, তখন দেখা গেলো যে আমার কোমরের আমি একটু ব্যথা পেয়েছিলাম। ডাকসু হামলার সময়ও আপনার আমি নিজে যে এই বাম হাতের এই আঙুল, এটা তো এখানে ফ্র্যাকচার হয়েছে, এখনও এই অবস্থায় ঠিক হয়নি। এরকম শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে। এই যে এত বড় মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারের জন্য একটি চ্যালেঞ্জও, যে মানুষের কর্মসংস্থান করা, বিশেষ করে বিদেশে কর্মসংস্থান করা, মানে কীভাবে সামলাচ্ছেন? এটা ঠিক যে আমি মনে করি যে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় এই মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব আছে এবং দায়বদ্ধতা আছে। দায়িত্বের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশের ইকোনমি ডিপেন্ড করতেছে 2-3টা জায়গার উপরে, তার মধ্যে একটা এই মন্ত্রণালয়, যে বাইরের দেশের যারা আমাদের ওয়ার্কার যাচ্ছে তাদের পাঠানো রেমিটেন্স, এটা হচ্ছে আরএমজি। সো সেই রেমিটেন্সের জায়গা থেকে প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 35 বিলিয়ন ডলার আমাদের এই প্রবাসীরা পাঠিয়ে থাকে। সেখানে এই মন্ত্রণালয়ে আসলে এই একটা সঠিকভাবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বাইল্যাটারাল ডিপ্লোমেসির মাধ্যমে, কানেক্টিভিটির মাধ্যমে এই পরিধিটাকে আরও বাড়ানো,
শুধুমাত্র রেমিটেন্সের বিষয়টাই না, বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, দেশের বাইরে যদি কর্মসংস্থান সৃষ্টি না করা যায় তাহলে দেশে বেকারত্ব বাড়বে, বেকারত্ব থেকে নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। সো আমি মনে করি বড় একটা দায়িত্বের জায়গা এই মন্ত্রণালয়। আমরা যতটুকু জানি যে বিদেশে যারা যান তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, বিশেষ করে নির্যাতনের শিকার হয়, বিশেষ করে মিডল ইস্টের কথা যদি একটু বলি, সৌদি আরব কিংবা আরও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ, এই বিষয়গুলো আপনারা দেখবেন কিনা? দেখবেন, এটা তো দেখতেছি এবং দেখার তো দায়িত্ব এই মন্ত্রণালয়ের কাজই হচ্ছে। নিরসন করবেন কিনা? রাইট, কাজই হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণ। নামেই বোঝাচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, কর্মসংস্থানের পাশাপাশি কল্যাণ। তো এটা ঠিক যে আমাদের এখান থেকে যারা যায় একটা উন্নত জীবনযাপন কিংবা তাদের পরিবার বা নিজের একটু ভাগ্য পরিবর্তনের আশায় এখান থেকে যে দেখা যায় অনেকে নানানভাবে একটু প্রতারিত হয়, অনেকে কাঙ্ক্ষিত কাজ পায় না, নারী শ্রমিকদের ক্ষেত্রে একেবারেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই ধরনের ভুক্তভোগী প্রবাসীদের সহায়তায় আমাদের মন্ত্রণালয় থেকে সহায়তার জন্য বেশ কিছু ফান্ডও আছে। প্রবাসীদের সন্তানদের আপনার প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের মন্ত্রণালয় বৃত্তি দিয়ে থাকে প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদেরকে। এবং এখন যে প্রবাসীদের আরেকটু এক্সটেন্ডেড ওয়েতে ওয়েলফেয়ার এনশিওর করার জন্য প্রবাসী একটা কার্ড আপনার চালু করা হচ্ছে, যেটা প্রবাসীদের জন্য। এটা সব শ্রেণীর প্রবাসীরা এই কার্ডটা পাবে এবং এটা তাদের, আমি মনে করি, একটা মর্যাদার প্রতীক। এবং এই কার্ডটা পেলে আমরা যখন সেন্ট্রালি তাদের সবার ডেটাবেস থাকবে তখন তাদেরকে সাপোর্ট করাটা আমাদের জন্য আরও একটু সহজ হবে। বিদেশে আমাদের শ্রম শক্তি রপ্তানি কিংবা শ্রম বাজার আসলে কতটা বাড়াতে পারবেন? আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ইসরায়েল ইরানের যুদ্ধ পেলাম, আর আমাদের শ্রম বাজারের শ্রম খাতের বড় একটা অংশ কিন্তু মধ্যপ্রাচ্য, প্রায় 75%। সেখানে দেখা যায় গত কয়েক মাসের যুদ্ধের ফলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশগুলোতে আপনার যুদ্ধের প্রভাবে কিছু জায়গায় আপনার আক্রমণের ঘটনা ঘটেছে, আপনার সেখানে লোকজনের যাওয়াটা একটু কমেছে। নতুন কিছু বাজার আমরা ওপেন করার চেষ্টা করতেছি। থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধের ফলে ওদের ওখানে একটা লোকের ঘাটতি আছে, সেটা পূরণের জন্য আমরা এই বাজারটা ধরার চেষ্টা করতেছি। আমাদের যে সমস্ত দেশের সাথে G2G আছে ওইখানে একটু সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, সাউথ কোরিয়া আছে, ফিজিতে আমাদের G2G পদ্ধতিতে লোক যায়, আপনার ব্রুনাইতে যায়, এই সমস্ত দেশে একটু বাড়ানোর চেষ্টা করতেছি। এবং ইউরোপের ক্ষেত্রে আমরা একটা বাজার ধরার চেষ্টা করতেছি। যে এখন কিন্তু আনস্কিল যারা বিদেশে যাচ্ছে তারা আসলে ওখানে গিয়ে একটা বোঝায় পরিণত হচ্ছে। একটা ন্যূনতম স্কিল তাদের নিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা স্কিল ম্যান পাওয়ারের প্রতি গুরুত্ব দিচ্ছি এবং আমাদের বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এইগুলোকেও আমরা সক্ষম করে তুলছি যাতে একটা স্কিল ম্যান পাওয়ার আমরা পাঠাতে পারি। প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি তার রাজনৈতিক জীবনে অনেক চমক দেখিয়েছেন, মন্ত্রিত্বে এসে কি চমক দেখাবেন? প্রকৃত অর্থে এটা পরিষ্কার, এই মন্ত্রণালয়ে তো আমার একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। আমি যদি ফ্রিডম থাকে বা ফুললি আমি দায়িত্ব পেলে সেটা আমি একভাবে গড়ে তুলতে পারতাম। এখন আমাকে একটা টিম ওয়ার্ক করতে হচ্ছে। টিমের হেড আমি না, টু বি অনেস্ট, সেটা বলতে হবে যে টিমের হেড হচ্ছে আমাদের মিনিস্টার। সো এখানে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আমার জায়গা থেকে এই টিমকে ইনফ্লুয়েন্স করে যতটুকু ইতিবাচক কাজের মধ্যে দিয়ে একটা এক্সাম্পল তৈরি করা যায়। আশা করি যে অন্তত কিছুটা হলেও এখানে আমরা সফলতার স্বাক্ষর রেখে যেতে পারবো এবং সফল হতেই হবে। বিকজ আমাদের তো ভবিষ্যতে রাজনীতি করতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। তো এইখানে যদি কিছু না দেখাতে পারি, না করতে পারি, তাহলে তো আসলে জনগণের সামনে দাঁড়ানো যাবে না। সো এই চেষ্টাটা আছে এবং অল্প সময়ের মধ্যে আমরা যেটুকু করেছি তাতে বোঝা যাচ্ছে যে আগামীতে ভালো কিছু করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমি একটু আপনার পারিবারিক বিষয় নিয়ে আবার একটু যেতে চাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আর দ্বিতীয় কথা বলতে চাই, আপনি খুব অল্প বয়সে বিয়ে করেছেন, মানে এটা কি প্রেমের বিয়ে ছিল নাকি একটু যদি বলেন আমাদের। সফল মানুষ যারা অনেকেই মানে খুব অল্প বয়সী বিয়ে করেছে, সেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন রবীন্দ্রনাথের কথা কিংবা শেখ মুজিবুর রহমানের কথা, মাওলানা ভাসানীর কথা, অনেকেই দেখবেন এরকম, বিশেষ করে অল্প বয়সে অনেকে বিয়ে করেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে বিয়ে করেছি। এখন আলহামদুলিল্লাহ 2 আপনার মেয়ে 1 ছেলে আছে। বাবা মা তো আছে, বাবা মা তারা তো এলাকায় থাকেন। আমি তো বিশেষ করে আমার ফ্যামিলির সাথে ঢাকা থাকা হয়, বড় ভাই সেও ঢাকায় থাকে, ছোটো ভাই আছে, আসা যাওয়া, পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। মানে আপনার ভাবির সাথে পরিচয় কিভাবে বা আপনার বিয়ের গল্পটা একটু জানতে চাই। ওইটা আমার এলাকারই বছর দুঃসম্পর্কের যারা রিলেটিভও, সেই জায়গাতে খুব একেবারে আননোন সেটা না, ফ্যামিলির সম্মতি ছিল, আমাদেরও পছন্দ ছিল।
অবসরে কি করেন আপনি? আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে বেশ কিছু বই পড়া, দুইটা কারণে বই পড়া। একটা হচ্ছে জানার জন্য, আর একটা হচ্ছে বই পড়ার একটা অভ্যাস করা দরকার। রাজনীতিবিদদের একটা পড়াশোনার অভ্যাস থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয় 2024 সালের 5ই অগস্টের পরে আসলে এই ধরনের সময় হয়ে ওঠে নাই বই পড়া কিংবা নিজেকে একটু সময় দেওয়া। 5ই আগস্টের পরে রাজনৈতিক পরিস্থিতি, একটা টার্মোইল পরিস্থিতিতে আসলে সরকারকে সাপোর্ট করা, রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখা এবং নির্বাচনের পরে এখন দায়িত্ব পাওয়ার পর থেকে এখন তো আরও আসলে, কারণ হচ্ছে একদিকে আমি একটা মিনিস্ট্রিতে আছি, আমার তো শুধু এই মিনিস্ট্রি না, নির্বাচনী এলাকা আছে, আবার একটা দল আছে গণ অধিকার পরিষদ, আমি যে দলের সভাপতি, আমি তো এখন আছি, সেই দলের সারা দেশের মানুষের বা নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সমস্যা, তাদেরকে সমাধানে সহায়তা করা, তাদের জন্য একটু কাজ করা। কখনো খেলাধুলা, গান শোনা কিংবা আবৃত্তি করা, বা ছাত্র জীবনে মানুষ ক্যাম্পাসে যখন থাকে তখন কালচারাল সংগঠনের সঙ্গে থাকে, কি করা হতো? এইচএসসি পর্যন্ত সায়েন্স ছিলাম, অনেক গান শুনতাম, প্রচুর গান শুনতাম, তো হেডফোন কানে লাগিয়ে ম্যাথ করতাম, বাংলা সিনেমা দেখতাম, অন্যান্য সিনেমা দেখতাম, নাটক টাটক দেখতাম। বিশেষ করে 2018 সালে প্রকৃত অর্থে বলতে গেলে এই একটা ভিন্ন জগতে প্রবেশ করার পর থেকে আসলে এই যে মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশই যে বিনোদন, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের চর্চা, এই সুযোগটা আমার জন্য কমে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমি কিন্তু ডিবেট ক্লাবের সাথে যুক্ত ছিলাম, হলের আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল, সেটার সাথে যুক্ত থাকতাম, বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত থাকতাম, সামাজিক কর্মকাণ্ড। কিন্তু 2018 সালে আসলে এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে মিডিয়া কিংবা নানানভাবে আলোচিত বা পরিচিত হওয়ার পর থেকে এই ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগটা কমে গেছে। কারণ 18 সালে আন্দোলন, তারপরে 19 সালে ডাকসুর নির্বাচনে ভিপি হওয়া, তখন তো হোল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে কাজ করা, তরুণদের প্রত্যাশা, একটা পলিটিক্যাল প্রসেসে যাচ্ছিলাম। তারপর 2021 সালে দল গঠন করলাম, 24-এ একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী সরকার পতন, যে আন্দোলনে আমরা লিড দিলাম, 24 পরবর্তী সময় রাজনৈতিক পরিস্থিতিকে কাম অ্যান্ড কুল করার জন্য, স্থিতিশীল করার জন্য সরকারকে সহায়তা, মানে বয়সের তুলনায় অনেক রোল প্লে করতে হয়েছে। 2018 সালের পর থেকে আসলে জীবনের গতিপথটা একটু ভিন্ন দিকে মানে বাঁক নিয়েছে। বয়সের তুলনায় অনেক বেশি কষ্ট সহ্য করা, বাবার অনেক বেশি পাওয়া, এরকম মনে হয় কিনা? হ্যাঁ, এটা ঠিক যে বয়সের তুলনায় আমি বলবো অবশ্যই একটা চাপ এবং দায়িত্বটা, আমার ধরেন ফ্যামিলিকে সময় দিতে পারছি না। ফ্যামিলি তো ছোটো বাচ্চারা, এরা তো ঘুরতে যেতে চায়, ফ্যামিলি একটু ঘুরতে যেতে চায়। 2018 সালের পর থেকে আজকে এই যে 26 সাল, হিসেব করলে 18 থেকে 26 প্রায় যে এই যে 7 বছরের অধিক সময়, মানে 8 বছরের মতো, এই সময় কিন্তু আমি আমার ফ্যামিলিকে নিয়ে কোথাও 5টা দিনের জন্য বেড়াতে যেতে পারি, ঘুরতে যেতে পারি না। ফ্যামিলিকে একটু সময় দেওয়া, ঢাকার বাইরে একটা দিনও কিন্তু এই সময়টা আমি পাইনি। আপনার জীবনে সবচেয়ে দুঃখের এবং সবচেয়ে সুখের দুটা স্মৃতি সংক্ষেপে যদি বলেন, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ঈদের শেষ কথা কি বলবেন? দুঃখের স্মৃতি হচ্ছে যে আমি 2008 সালের আসলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমার এলাকা থেকে আমি চলে আসি, পরিবারের কাউকে না জানিয়ে ঢাকায় চলে আসি। আমার কাজিন, ওদের বাসা গাজীপুর, তো ওদের সাথে কথা বলে যে ওইখানে পড়াশোনা করার জন্য, কারণ আমি বুঝতেছিলাম যে আমি যে প্রত্যন্ত অঞ্চলে আছি, এখানে থেকে আসলে ভালো কিছু করা সম্ভব নয়। ইভেন আমার নিজের যে একটা ইচ্ছা, আগ্রহ, পড়াশোনা করা আছে, যতটুকু মেধা, মানে ওই স্কুলে তো আমি ফার্স্ট ছিলাম। পরিবারকে না বলে আপনি চলে আসছেন? হ্যাঁ, আমি ফার্স্ট ছিলাম। সো মনে হচ্ছে আমি একাই, প্রতিযোগিতা করার মতো কেউ নেই। আর শহরের স্কুলগুলোতে আমার মতো শত সহস্র মেধাবী ছেলেমেয়েরা আছে, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতে পারলে হয়তো ভালো কিছু করতে পারবো। যেই কারণে আসলে আপনার ঢাকায় চলে আসা। এবং সেদিন ছিল প্রচণ্ড রকমের ঝড়, লঞ্চ এমন অবস্থা যে আমাদের ওইদিকে তো মাঝে মাঝে লঞ্চ ডুবির ঘটনাও ঘটে। আমার ভাবি জানতো, ছোটো ভাই জানতো, ওরা জানতো যে আমি আসতেছিলাম। তাদের কান্নাকাটি এবং খুব বলা চলে একটা খারাপ রকমেরই স্মৃতি ছিল, নিজেও কান্না করেছিলাম। আর ভালো লাগার স্মৃতি হচ্ছে যে বিশেষ করে 2019 সালে দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, নিপীড়নের একটা পর্যায়ে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়াটা, যেটা আমার রাজনৈতিক কিংবা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, এটা তো নিশ্চয়ই সবচেয়ে একটা ভালো লাগার বিষয়। এবং বলা চলে জীবনের প্রথম একটা বড় সাকসেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সারা দেশের মেধাবী ছাত্ররা ওই রকমের একটা প্রতিকূল পরিস্থিতিতে আমাকে ভোট দিয়ে ভিপি বানাবে, এটা আমার কল্পনায় ছিল না।
শেষ কথা আর কিছু বলার আছে আমাদের না, দর্শকদের? শেষ কথা হচ্ছে এটাই যে আমি বিশেষ করে যে মন্ত্রণালয়ে আছি এই মন্ত্রণালয়ের জায়গা থেকে আর কি বলা সবার উদ্দেশ্যে যে দেশের বাইরে যারা যাচ্ছেন দয়া করে আপনারা অবৈধ পথে কিংবা দালাল বা প্রতারকের মাধ্যমে বিদেশ না গিয়ে আপনারা একটু জেনে শুনে একটা সঠিক স্বচ্ছ প্রক্রিয়া বিদেশ যান। আর যেহেতু রাজনীতির মানুষ রাজনীতি করি সেই সুবাদে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার আবেদন থাকবে যে এই দেশটা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, বাট মানুষের প্রত্যাশা অনেকখানি পূরণ হয় নাই। 90 একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে একটা স্বৈরাচারের পতন হয়েছে, বাট পরিবর্তন খুব বেশি আসে নাই। 24 জুলাইও একটা বড় পরিবর্তন হয়েছে। সেখানে পরিবর্তনটা আসার জন্য এখন আমাদের সবাইকে কাজ করতে হবে। কাজে আমরা যদি সবাই এই মনোভাবটা নিয়ে কাজ করি তাহলে বোধহয় দেশকে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, এবং আপনাকে আবারও ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, যারা দেখছেন কষ্ট করে সবাইকেও আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, দেখলেন শুনলেন বাস্তব জীবনে একজন কীর্তিমান রাজনীতিবিদের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস নিবেদিত যে কথা রূপকথা অনুষ্ঠানে যে যেখান থেকে দেখলেন সবাইকে আবারও ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।